আমি মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করতে ভালোবাসি। আমি অনেক মানুষের ইচ্ছে স্বপ্ন নিয়ে আমি শুনি। তার মধ্যে 30-40 ভাগ মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করার জন্য আমি বিনিয়োগ করব বা বিভিন্নভাবে সহযোগিতা করব, এ ধরনের একটি ইচ্ছে আমার রয়েছে। তো আমি আজকে জানতে চাই, একটি মানুষকে ভালোভাবে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তার ইচ্ছে এবং স্বপ্ন সম্পর্কে জানা। তোমার ইচ্ছে এবং স্বপ্ন কি? আমার ইচ্ছে এবং স্বপ্ন হচ্ছে আমি বড় একটা মানে কোনো হতে চাই। যেমন ধরেন আমার যে কাজ, আমি কাজের উপর ডিপেন্ড করে আর কি কোনো ধরনের এই মানে বড় একটা লাইনে যাইতে চাই। মানে অর্থনৈতিকভাবে তুমি সমৃদ্ধ ও প্রতিষ্ঠিত হতে চাও, এটাই তোমার ইচ্ছে এবং জি, স্বপ্ন। আমার এটাই ইচ্ছে, আমার এটাই স্বপ্ন। আচ্ছা। আর আরেকটা স্বপ্ন হচ্ছে আমার মা বাবাকে আমি নিয়ে সবসময় সর্বদাই সুখে থাকতে চাই। বাহ। That's it. অর্থাৎ তোমার শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি, এই দুইটা হচ্ছে তোমার ইচ্ছে এবং স্বপ্ন। আমি তোমাকে একটা ভিন্ন প্রস্তাব সাথে সংযুক্ত করতে চাচ্ছি এবং তোমাকে অনুপ্রাণিত করতে চাচ্ছি। সবসময় কিন্তু যারা অনেক দেখতে সুন্দর তারাই যে ডিমান্ডেবল, মানে বিশেষ করে গণমাধ্যমে ব্যাপারটা এরকম নয়। যাদের মুখচ্ছবি মানে বিশেষ ক্যারেক্টারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তারাও কিন্তু অনেক ডিমান্ডেবল হতে পারে। তোমার মুখায়বব এর মধ্যে অনেক বেশি সৌন্দর্য নাই, এটাই বরং তোমার জন্য একটা বড় বেনিফিট হতে পারে। ধরো, নাটকে কিছু ক্যারেক্টার থাকে না, তুমি মনে আহত হইও না। চরিত্র তো নানান রকম থাকে, মানুষ তো নানান রকম চরিত্রে অভিনয় করে, কিন্তু সে যে পার্সোনাল লাইফে অনেক ভালো হতে পারবে না তা তো না। ধরো, কোনো নাটকে যদি ছিনতাইকারী, চোর, সিকিউরিটি গার্ড বা নেগেটিভ যে ছোটোখাটো ক্যারেক্টারগুলো আছে, বেকার ছেলে, সন্ত্রাসী, এই ধরনের ছোট ছোট ক্যারেক্টার বা পাতি নেতা, এই ধরনের চরিত্রগুলোর জন্য তোমার চেহারাটা খুব মানে আমি মনে করি যে আকর্ষণীয়, এবং সেই চরিত্রের জন্য খুব পারফেক্ট একটা তোমার মুখাবয়ব রয়েছে, যেটা তোমার জন্য একটা আশীর্বাদ হতে পারে। যদি কখনো এরকম সুযোগ হয় তাহলে দেখা গেছে আমি এরকম চান্সটা নিতে পারি। এটা আমার মানে এর জন্য আর কি, বিনোদনের জন্য, কিন্তু কি কোনো হ্যাঁ, তোমার শখ এবং বিনোদন মেটানোর জন্য আমি মনে করি যে এরকম একটা চরিত্রে তুমি যদি অভিনয় করার কোনো দিন চেষ্টা করো, তাহলে তুমি অনেক বেশি খ্যাতিমান হতে পারবে। এবং এই ধরনের চরিত্রের অনেক বেশি ডিমান্ড আছে নাটকগুলোতে, তারপরে এই গানের ভিডিওগুলোতে, ডকুমেন্টারিগুলোতে খুব এটা প্রয়োজনীয় চরিত্র। ঠিক আছে? তো তুমি যদি তোমার এই বড় হওয়ার পাশাপাশি ভবিষ্যতে খ্যাতিমান হওয়ার জন্য একজন মডেল বা একজন ক্যারেক্টার আর্টিস্ট, একজন ড্রামা আর্টিস্ট হিসেবে নিজেকে একটা সাইড ক্যারিয়ার গড়ার এবং স্বপ্নটা তোমার মনের ভিতরে রচনা করো, আমি মনে করি তোমাকে সফল করা আমার জন্য খুব কঠিন কিছু নয়। কারণ আমি একজন নির্মাতা, একটি টেলিভিশন চ্যানেল চালিয়েছি 7 মাস। তুমি আমাদের এখানে এসেছিলে সৌদি আরবে ইলেকট্রিশিয়ান বিষয়ে যাওয়ার জন্য এবং এটার প্রসেসিংয়ের জন্য। তো হঠাৎই তোমার সাথে পরিচয়। তো আমি তোমাকে পরিচয়ের শুরুতেই বললাম যে তুমি এখন আমি তোমাকে বলছি যে তুমি আমাকে কি আগে থেকে চিনতে? না, আগে থেকে তুমি আমাকে চিনতে না, মানে, কিন্তু কিন্তু পৃথিবীর 60 ভাগ বাঙালি আমাকে আমার কর্ম দ্বারা চেনে, হয় আমার প্রতিষ্ঠান দ্বারা, নয় আমার গান দ্বারা, নয় আমার আইডিয়া দ্বারা। আমি এখনই সেটা প্রমাণ করে দিতে পারি তোমাকে। তুমি কি কখনো ওয়ার্ল্ড টেলিভিশন টিভি চ্যানেলটি দেখেছো? হ্যাঁ, দেখেছি। কোথা থেকে দেখেছো? কোন এলাকা থেকে? আমি চাঁদপুর থেকে, আমার নিজ গ্রাম থেকে দেখেছি। হ্যাঁ, আমার 136টি দর্শক ফোরাম ছিল আমার টিভি চ্যানেলে, ও চাঁদপুরেও দর্শক ফোরাম হয়েছিল। তাহলে চাঁদপুর থেকে তুমি দেখেছো, এটা সঠিক তথ্য। আচ্ছা, তার মানে তুমি অনেক আগে থেকেই আমার দর্শক। 2009 সালের টিভি চ্যানেলটি আমি চালিয়েছিলাম। আচ্ছা, নাম্বার 1, ওটা 56 দেশে এটার সিগন্যাল ছিল, কোটি কোটি বাঙালি এটার দর্শক ছিল, নাম্বার 1। নাম্বার 2, তুমি কি মাইলসের পথিক গানটা কখনো শুনেছো? পথিক জানে পথের মানে বটবৃক্ষ কি, মনে করতে পারছো? আমার এখন মনে পড়তেছে না। তো আমার মনে হয় যে এই গানটা আমি কোথাও না কোথাও শুনেছিলাম। আচ্ছা, তুমি কি বিপ্লবের ইস্কা টেক্কা গানটি শুনেছো? ইস্কা টেক্কা হরতন রইত, হ্যাঁ হ্যাঁ, এই গানটা শুনেছি আমি। সকালবেলা আমির হইলে ফকির বিকেল, এটা একটা হিট সং ছিল, আমার লেখা। 100-এর উপর গান আছে। তা আমি তাহলে তুমি আমাকে দুভাবে চিনতে পেরেছো। আমি তোমার সাথে পরিচিত হওয়ার আগেই দুইভাবে তোমার কাছে পৌঁছেছি, ওয়ার্ল্ড টিভি দিয়ে এবং ইস্কা টেক্কা গান দিয়ে। তুমি কি কখনো ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক, এরকম কোনো আইডিয়ার কথা শুনেছো? ভাড়ার টাকায় ফ্লাইটের মালিক, না এরকম কখনো শুনি নাই। তবে আপনার বিজ্ঞাপনে আমি দেখছিলাম এরকমটা হয় যে কত বছর জানিও ভাড়া দিলে এইটার 23-24 বছর ভাড়া দিতে দিতে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। ওই আইডিয়াটাই আমার।
আমি আসলে 17 কোটি মানুষ, সুন্দর আইডিয়া, এই আইডিয়া থেকে যদি কখনো মানুষ মানে এই মানুষের যদি কল্যাণ হয়, হ্যাঁ আমি আসলে 17 কোটি মানুষের কল্যাণ নিয়ে কাজ করি, এটা একটি ভুল ধারণা। আমার যে আইডিয়াগুলো সেটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এক সময় প্রচলিত হবে এবং পৃথিবীর সমস্ত মানুষই এখান থেকে কল্যাণ নিতে পারবে, কারণ এগুলো আইডিয়া, এগুলোর কোনো দেশকাল, পাত্র এবং স্থান সংকট নাই, বা এর স্থানে বা দেশের সীমাবদ্ধ না। আইডিয়া যে কোনো জায়গায় প্রচলিত হইতে পারে। ব্যাপারটা হচ্ছে কল্যাণ এবং মানবতা। আচ্ছা, আমার এটা হচ্ছে ব্যক্তিত্বের সবচেয়ে চমৎকার দিক যে আমি নতুন নতুন আইডিয়া সৃষ্টি করতে পারি। আমি 11টি জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা। তো ওগুলো ধীরে ধীরে তুমি একটু আমাকে আমার ফেসবুকে সংযুক্ত হয়ে নিয়ে এগুলো একটু পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, জানবে এবং নিয়মিত তোমার প্রতিক্রিয়া জানাবে কোনটা কেমন লাগছে। তাহলে আমি আসলে মানুষের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করি, তাদের মানসিকতা নিয়ে একটু কাজ করি, কার কি বক্তব্য, মন্তব্য, এগুলো থেকে আমি মানুষকে চিনতে পারি সহজে। এবং যারা ভদ্র, বিনয়ী, আন্তরিক এবং ভালো কিছুকে যারা ধারণ করতে পারে, এগুলো মানুষের কল্যাণের জন্য শেয়ার করে, এই ধরনের মানুষকে আমি ব্যক্তিগতভাবে সময় এবং নানান রকম বিনিয়োগ দিয়ে আমি তাদেরকে এগিয়ে দেওয়ার মতো মন মানসিকতা লালন করি আর কি। তো তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তুমি মূলত কি করো এমনিতে? আমি মূলত এই গ্রাম দেশের বাড়িতে দেখা গেছে, দেশের বাড়িতে গেলে কিছুই করি না, এমনি ঢাকাতে আসলে আপনার সব ধরনের কাজই করি। আমার প্রায় প্রয়োজন মূলত মানে আমি যেটা করি সবসময় সেটা হচ্ছে আমার ইলেকট্রিশিয়ানের কাজ করি। তাহলে তুমি একজন দক্ষ ব্যক্তি, একজন ইলেকট্রিশিয়ান, রাইট? কত বছর ধরে তুমি কাজগুলো করো? আমি এখানে কাজ করতেছি মোটামুটি এই 5-7 বছর ধরে। 5-7 বছর। হ্যাঁ, পাশাপাশি আমি অনেক কাজও করি। দেখা গেছে আপনার মানে কন্ট্রাকশনের কাজও করি। কনস্ট্রাকশনের। হ্যাঁ, তারপরে আপনার এ পর্যন্ত তুমি বড় বড় কোন ফার্মের কাজ করেছো ইলেকট্রিশিয়ান হিসেবে? যেমন তমা কোম্পানিতে কাজ করেছি। তোমার একটা অনেক বৃহৎ কোম্পানি কনস্ট্রাকশন সেক্টর। হ্যাঁ, আর কোম্পানিতে তারপর আপনার এই এসকেএফে করছিলাম। এসকেএফে করেছো, আর ব্যবসিংকুতে করেছিলাম। বাহ। তারপরে আপনার এই আরো একটা কোম্পানি ছিল আমার, আবার কয়েকটা মালিকানাধীন কাজও করেছিল। তোমার কতদিন লেগেছে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শিখতে? আমার মোটামুটি এই 1-1.5 বছরের মধ্যে আমি কাজ শিখি। 1.5 বছরের মধ্যে কাজ শিখেছো, 3-4 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ। তুমি থাকো কোথায়? আমি থাকি উত্তরায়। তোমার গ্রামের বাড়ি কোথায়? চাঁদপুরে। বাবা মা কি করে? বাবা আগে বাইরে ছিল, এখন কোন দেশে ছিলেন? আগে আছিল দুবাইতে। দুবাইতে। হ্যাঁ, এখন বাংলাদেশে আছে। ছোটখাটো ব্যবসা বাণিজ্য কি ব্যবসা করছে? টুসকুনি রাখতেছে, মানে ওখানে মাছ চাষ করার চেষ্টা করছে। তারপরে গাছের ব্যবসা করে, যেটাকে আমরা আমাদের টিম্বার কোম্পানিতে গাছটা দেয়। হ্যাঁ, না গাছ বিক্রি করে। গাছ কিনে মানুষের থেকে কিনে ওইখান থেকে ফিড হিসেবে আবার বিক্রি করে। এটা একটা বোর্ডের কাজ বলা হয় আমাদের গ্রামের ওই দিক দিয়ে, আঞ্চলিক ভাষায় বোর্ডের কাজ বলা হয়। তো ওই আর কি গাছ কিনে গাছটাকে বিক্রি করে ওই বিভিন্ন কাঠ কোম্পানির কাছে। হ্যাঁ, কোম্পানি বিক্রি করে, কিংবা কি কোনো দুবাইতে উনি কি কাজ করতেন? দুবাইতে উনি কি কাজ করতেন এটা আমার স্মরণে না। তোমার ভাই বোন কয়জন? অনেক ছোট ছিলাম বলতে কি মোটামুটি সেখানেই ছিলাম, তবে আমার বাপের কর্মস্থল নিয়ে কখনো আমরা জিজ্ঞেস করতাম না। তোমার ভাই বোন কয়জন? আমরা 3 ভাই 1 বোন। তোমার ভাই বোনরা কি করেন? আমার বড় ভাই বাইরে থাকে, বর্তমান অবস্থায় বাইরে আছে দুবাইতে। কি করে? উনি ইয়েতে একটা ফার্ম হাউসে আছে। ফার্ম হাউসে আছে। হ্যাঁ। আর এমনিতে তোমার অন্য ভাই বোনরা কি করে? আমি হচ্ছে মেজো, আর আমার ছোটটা হচ্ছে ছোটটা এখন ছোটই এখন স্কুলে পড়ে, আর আমি বাইরে যাওয়ার জন্য লাইন দিছি। আর আমার ছোট বোন আমার ছোট, ওর বিয়ে হয়ে গেছে। তুমি প্রায় 4-5 লাখ টাকা খরচ করে ইলেকট্রিশিয়ান হিসেবে সৌদি আরবে যাচ্ছ, ওখানে গিয়ে 40,000 টাকা ইনকাম করবে। এই টাকাটা বিনিয়োগ করে যদি তুমি 40-45 হাজার টাকা বাংলাদেশে ইনকাম করার সুযোগ পেতে, তাহলে কি তুমি বাংলাদেশে কাজ করতে? হ্যাঁ, বাংলাদেশেই করতাম। তবে বাংলাদেশে না করার পিছনে কারণ হচ্ছে আমার বাংলাদেশে আমি আসলে টাকা রাখতে পারি না। যেমন মনে করেন আমার বিভিন্ন খাতে টাকা নষ্ট হয়ে যায় বলতে এটা নিজেই খরচ করি। আচ্ছা, মানে নষ্ট তাহলে আসলে খরচ করাটা তো একটা মানসিকতার ব্যাপার। তোমাকে যদি সাউথ আফ্রিকাও এক্সপোর্ট করি আমরা, অথবা সুইজারল্যান্ডও পাঠাই, তোমার মানসিকতা তো তোমার সাথেই থাকবে। ওখানে যে তুমি খরচ করবে না এই নিশ্চয়তা কি? ঠিক আছে, তো ওইখানে আমি আবার দেখা গেছে অনেক জিনিস কম্প্রোমাইজ করে চলা লাগবো।
এটা আমার মাথাতে থাকতে হবে। কিন্তু বিদেশের যে জীবন একটু কঠিন না, নিজে কাপড় ধুতে হয়, নিজের ঘর গুছাতে আমি হয়, তো এখনো- সমস্ত কাজ শেষ করে একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে হয়, পরিবারের মানুষ পাশে থাকে না, অসুখে বিসুখে একা ফাইট করতে হয়। এটা একটা কঠিন এবং নির্বাসিত একটা জীবনের মতো challenge মনে ঠিক হয় না? আছে, কিন্তু আমার কিন্তু দেশের জন্য এটা খুব ভালো, রেমিটেন্স পাঠাইতে পারে তারা, দেশের উন্নয়ন ঘটে, একটা দেশে বড় ভূমিকা আছে প্রবাসীদের। যে কৃতজ্ঞতাটা আমাদের অবশ্যই সকলকে স্বীকার করতে হবে, 17 কোটি মানুষকে। এই রেমিটেন্সের টাকায় দেশ উন্নত হয়, দেশ এগিয়ে যায়। এ বিরাট অবদান, এটা একটা ছোট অবদান না। এ ধরনের মানুষকে আমার মনে করি যে এয়ারপোর্টে অনেকে অনেক সময় বিভিন্নভাবে তারা ফিরলে দেশে তাদেরকে হয়রানি করে, হয়রানি করার বদলে বড় বড় অফিসারদের উচিত তাদেরকে স্যার বলে সম্বোধন করা, কারণ দেশে তাদের বড় ধরনের ভূমিকা আছে। স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের পর তাদের ভূমিকা অনস্বীকার্য, এটা একটা বড় ভূমিকা তাদের। তো যাই হোক, তুমি একজন প্রবাসী হতে চলেছো, তোমাকে আমি ভবিষ্যতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে, মডেল বা নাট্যকর্মী হিসেবে হয়তো তোমাকে কাজে লাগাইতাম যদি তুমি দেশে থাকতা। এখন যেহেতু তুমি বাইরে চলে যাচ্ছ, বাইরে থেকে তুমি যখন আসবে এই স্বপ্নটা তুমি তোমার বুকে রাখবে। হয়তো তুমি যখন ফিরবে তখন তোমাকে আমি বিভিন্ন নাটকে, গানে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগাবো, ডকুমেন্টারিতে। এই স্বপ্নটা ধরে রাখবে এবং যোগাযোগ তুমি রাখবে। তোমাকে ভবিষ্যতে একজন তারকা হিসেবে তৈরি করার জন্য আমি একটি প্রজেক্ট গ্রহণ করলাম। জি বস। ঠিক আছে, ধন্যবাদ।